আমরা আজ জুডিথ রাইটের লেখা হান্টিং স্নেক এই কবিতাটি নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ক্লাস 9-এ খুব গুরুত্বপূর্ণ এবং কঠিন কবিতা। যাই হোক, আমরা এই কবিতাটা বোঝার চেষ্টা করব। তাহলে ফার্স্টে বলে রাখি, জুডিথ রাইট ছিলেন একজন অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট। অস্ট্রেলিয়ান পোয়েট অ্যান্ড এনভায়রনমেন্টালিস্ট অর্থাৎ অস্ট্রেলিয়ান কবি এবং পরিবেশবিদ ছিলেন। এবার আমরা কবিতাটা সম্পর্কে একটু জেনে নেবো যে কবিতাতে টোটাল 4টে স্ট্রেঞ্জা আছে, প্রতিটা স্ট্রেঞ্জাতে 4টে করে লাইন আছে, অর্থাৎ মোট 16টা লাইন আছে। এবং এই কবিতাটি একটি সিম্বলিক্যাল বা অ্যালিগরিক্যাল পোয়েম। ঠিক আছে, সিম্বলিক্যাল বা অ্যালিগরিক্যাল পোয়েম অর্থাৎ রূপক গল্প, রূপক কবিতা। কারণ এই কবিতাতে প্রচুর পরিমাণে লট অফ ইমেজেস অ্যান্ড সিম্বলস হ্যাভ বিন ইউজড ইন দিস পোয়েম। তাহলে এই কবিতাতে প্রচুর পরিমাণে ইমেজ আর সিম্বল কিন্তু ব্যবহার করা হয়েছে। প্রচুর পরিমাণে ইমেজ এন্ড সিম্বল অর্থাৎ প্রচুর পরিমাণে আমরা মানে বিভিন্ন ইমেজের কথা আমরা পাবো এবং সিম্বলের কথা পাবো। ফার্স্ট স্ট্রেঞ্জাতে দেখো, ইন দ্য ভেরি ফার্স্ট স্ট্রেঞ্জা দাস একটু কবিতাটা পড়ে নিচ্ছি। সান ওয়ার্মড ইন দ্য লেট সিজনস গ্রেস আন্ডার দ্য অটামস জেন্টলেস স্কাই উই ওয়াকড অ্যান্ড ফ্লোজ হাফ থ্রু স্পেস দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই। তাহলে প্রথম স্ট্রেঞ্জারটা খুব ইম্পর্টেন্ট, কারণ কি প্রথম স্ট্রেঞ্জারতে দেখানো হচ্ছে যে দ্য কবি অর্থাৎ এমন একটা অ্যাটমসফিয়ার বা এমন একটা নেচারের কথা বলেছেন, প্রকৃতি। সেই নেচারটা হচ্ছে খুব বিউটিফুল, কাম, প্লেজেন্ট, জেন্টেল। ঠিক আছে, অর্থাৎ খুব মনোরম, সুন্দর এবং শান্ত একটা প্রকৃতির কথা বলেছেন। ঠিক আছে, এবং সময়টা কি লেট সিজন। লেট সিজন ইন্ডিকেট করছে কাকে? ওটাম। লেট সিজন মানে হচ্ছে ওটাম। ঠিক আছে, অর্থাৎ শরৎকালকে ইন্ডিকেট করছে। লেট সিজন মিন্স ওটাম। সান ওয়ার্ম, সূর্য ওয়ার্ম সান মিন্স হচ্ছে কমফোর্টেবল, প্লেজেন্ট সান, অর্থাৎ সূর্যের আলোটা খুব আরামদায়ক এখানে। ঠিক আছে, খুব জোরালো নয়, খুব তীব্র নয়, মাইল্ড সান রে, অর্থাৎ মৃদু সূর্যের আলো যেটা খুব আরামদায়ক হয়, সেরকম একটা সূর্যের আলোর নিচে এবং সময়টা হচ্ছে লেট সিজন অর্থাৎ অটাম, অর্থাৎ শরৎকাল। আন্ডার দ্য অটামস জেন্টলেস স্কাই, তাহলে সেই শরতের জেন্টলেস স্কাই। জেন্টলেস স্কাই কেন বলেছি? অর্থাৎ আকাশটা খুব শান্ত আকাশ, আকাশের মধ্যে কোনো মেঘ নেই, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই, দ্য স্কাই ইজ ভেরি ক্লিয়ার অ্যান্ড অলসো ক্লাউডলেস, এবং আকাশটা খুব হচ্ছে মেঘমুক্ত এবং অলসো সানি ওয়েদার, অর্থাৎ আবহাওয়াটা খুব রৌদ্রময়। উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ স্পেস। উই মানে আমরা হাঁটছিলাম, এখানে আমরা বলতে দ্য পোয়েটকে ইন্ডিকেট করছে, অ্যান্ড হিজ কম্পেনিয়ন হতে পারে, কবি এবং তার সঙ্গী, অথবা দ্য পোয়েট অ্যান্ড হার লাভার, কবি এবং তার লাভারের কথা বলা হতে পারে। পরিষ্কার করে কিন্তু উল্লেখ করা নেই। যাই হোক, আমরা উই বলতে কাকে মানে বুঝবো, কবি হতে পারে, কবি এবং তার সঙ্গী হতে পারে, অথবা কবি এবং তার বিলাভেড, কবি এবং তার লাভার হতে পারে। এবারে দেখো, উই ওয়াকড অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু এ স্পেস, আমরা হাঁটছিলাম, অর্থাৎ উই ওয়ার এনজয়িং the poet and her companion, অথবা the poet and her lover were enjoying a beautiful nature under the gentlest sky। এই সময় কি হলো যে ফ্রোজ হাফ থ্রু এ স্পেস, তাহলে ফ্রোজ হাফ থ্রু, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড ফ্রোজ। তাহলে এই ওয়ার্ডটা মনে রাখার চেষ্টা করবে, ফ্রোজ। ফ্রোজ মিন্স, এখানে মনে রাখবে, ফ্রোজ মিন্স, ফ্রোজ মানে হচ্ছে স্ট্যান্ড স্টিল, স্থির হয়ে দাঁড়িয়ে পড়া। স্ট্যান্ড স্টিল, বরফের মতো জমে যাওয়া, অর্থাৎ স্ট্যান্ড স্টিল, একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা। অর্থাৎ উই ওয়াক অ্যান্ড ফ্রোজ হাফ থ্রু স্পেস। হাফ থ্রু ইন্ডিকেট করছে, হাফ থ্রু, হাফ থ্রু মিন্স হচ্ছে অন দ্য হাফ ওয়ে, অর্থাৎ অর্ধেকটা রাস্তায় হাঁটতে হাঁটতে, অর্থাৎ অর্ধেকটা পথ হাঁটতে হাঁটতে, অন দ্য মিড ওয়ে। ঠিক আছে, অন দ্য হাফ ওয়ে অথবা মিড ওয়ে, অর্থাৎ অর্ধেকটা রাস্তা হাঁটতে হাঁটতে, অর্থাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে, অর্ধেকটা পথ হাঁটতে হাঁটতে হঠাৎ কবি থেমে গেলেন। কিভাবে থাকলেন? খুব স্থিরভাবে থেমে গেলেন। দ্য গ্রেট ব্ল্যাক স্নেক ওয়েন্ট রিলিং বাই, কারণ কি? টু সি এ গ্রেট ব্ল্যাক স্নেক, গ্রেট মিন্স লার্জ, গ্রেট ব্ল্যাক স্নেক, সাবটা কিরকম? গ্রেট ব্ল্যাক স্নেক, সাবটা হচ্ছে কি খুব বড়, এবং ব্ল্যাক স্নেক এখানে ইন্ডিকেট করছে, এটা হচ্ছে একটা সিম্বলিক্যাল স্নেক, এটা সিম্বল ইন্ডিকেট করছে। সিম্বল কিসের সিম্বল? মনে রাখবে,
যে এই সাপটাকে কিন্তু এটাকে বিবলিক্যাল সার্পেন্ট বলা যেতে পারে, বিবলিক্যাল সার্পেন্ট। অর্থাৎ বাইবেলে যখন আদম আর ইভ যখন বসবাস করছিল সেই সময়, অর্থাৎ প্যারাডাইস, অর্থাৎ স্বর্গের যে উদ্যান ছিল প্যারাডাইস, সেখানে বসবাস করছিলেন এবং তাদেরকে আস্তে আস্তে তারা খুব সুখে বসবাস করছিলেন। এবং কিন্তু স্যাটার্ন নামক একটা ক্যারেক্টার, ইভিল ক্যারেক্টার স্যাটার্ন, এই স্যাটার্ন কি করেছিল, সার্পেন্ট অর্থাৎ সাপের রূপ নিয়ে এসেছিল এই আদম আর ইভকে কি করার জন্য, আদম আর ইভকে কি করার জন্য, আদম আর ইভকে কি করার জন্য এসেছিল, আদম আর ইভকে পরাজিত করার জন্য এসেছিল। অর্থাৎ কোনো কিছু করার, কি করার জন্য পরাজিত, কি করতে মানে এসেছিল, অর্থাৎ সেই বাগানে একটা ফ্রুটস অফ নলেজ ছিল, অর্থাৎ জ্ঞানের ফল ছিল, ফ্রুটস অফ নলেজ। ঠিক আছে, সেই নলেজটা ভগবান তাদেরকে নিষেধ করেছিল ফ্রুটস অফ নলেজটা টেস্ট না করতে, অর্থাৎ সেই জ্ঞানের ফলটা না খেতে। যদি তারা খায় তাহলে তাদের কিন্তু ডাউনফল হবে। কিন্তু সেটান কি করেছিল, অর্থাৎ সেই সার্পেন্টের রূপ নিয়ে এসে তাদেরকে, আদম আর ইভকে কি করেছিল, আদম আর ইভকে প্রলোভিত করেছিল এবং তারা সেই ফ্রুটস অফ নলেজটা টেস্ট করেছিল এবং তাদের কি হয়েছিল, ডাউনফল হয়েছিল টুয়ার্ডস দ্য আর্থ, অর্থাৎ আস্তে আস্তে তারা মরতে এসেছিল। এই স্নেকটা কিন্তু ইম্পর্টেন্ট, এই স্নেকটা হচ্ছে বিবলিক্যাল সার্পেন্ট। ঠিক আছে, বিবলিক্যাল সার্পেন্ট অর্থাৎ একটা বাইবেলে উল্লেখিত একটা সাপের কথা বলা হচ্ছে, সার্পেন্ট মানে কিন্তু সাপ। তাহলে এই সাপটা কিন্তু সেই সাপের সঙ্গে অনেকটাই, কারণ কি এই বিরাট বড় যে কালো সাপ সেটা দেখে কবি কি হয়েছিল, পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন গড স্পেল বাউন্ড, তারা মন্ত্রমুগ্ধ হয়েছিল। ঠিক আছে, স্পেল বাউন্ড, দে গড স্পেল বাউন্ড, এরা দুজন কি হয়েছিল, স্পেল বাউন্ড অর মেসমারাইজড হয়েছিল। ঠিক আছে, মেসমারাইজড মানে মন্ত্রমুগ্ধ হয়েছিল, অত্যন্ত মুগ্ধ হয়েছিল। The snake went reeling by, reeling by means হচ্ছে কি, reeling মানে হচ্ছে, reeling শব্দের অর্থ হচ্ছে going in a zigzag way, zigzag way অর্থাৎ এঁকে বেঁকে চলা, সাপ যেভাবে চলে সেই হাঁটাটাকে বা মুভমেন্টটাকে বলা হচ্ছে রিলিং, অর্থাৎ গোয়িং ইন এ জিগজ্যাগ ওয়ে, এঁকে বেঁকে চলা। হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। তার সাপটা কিরকম ডেসক্রিপশন করে দেওয়া হয়েছে, দেখো সাপটা কেমন ভাবে হাঁটছিল, কেমন ভাবে যাচ্ছিল, কেমন ভাবে চলছিল, তার মুভমেন্টটা ছিল কি, মাথাটা নিচু করে। ঠিক আছে, অর্থাৎ মাথাটা নিচু করে সে হাঁটছিল। এটা ইন্ডিকেট করছে দ্য স্নেক ইজ calm and harmless until it is disturbed। অর্থাৎ একটা সাপকে যদি বিরক্ত না করা হয় তাহলে কিন্তু সাপ সাধারণত শান্ত থাকে এবং নির্দোষ, মানে কোনো ক্ষতি করে না, হার্মলেস থাকে। তাহলে এখানে সাপটা কিরকম যাচ্ছিল, মাথা নিচু করে যাচ্ছিল, কিন্তু টাং ফ্লিকারিং অর্থাৎ জিভটা তার কি করছিল, ফ্লিকারিং অর্থাৎ লক করা। ঠিক আছে, ফ্লিকারিং টাং, ফ্লিকারিং মানে হচ্ছে লক করা, অর্থাৎ জিভটা একবার বা সামনের দিকে বেরিয়ে আসছিল, আবার ভিতরে ঢুকে যাচ্ছে, লক করছিল। অন দ্য ট্রেল মানে হচ্ছে, ট্রেল মিনস হচ্ছে ওয়ে, পথ, অর্থাৎ যে রাস্তাটা সাধারণত কিন্তু তৈরি করা নয়, সাধারণত হাঁটা চলার পরে কি হয়, বনের মধ্যে অনেক সময় সেই হাঁটা চলার ফলে রাস্তা তৈরি হয়ে যায়, সেরকম একটা রাস্তাকে বলা হচ্ছে ট্রেল, TRAIL, ট্রেল। হেড ডাউন, টাং ফ্লিকারিং অন দ্য ট্রেল, হি কোয়েস্টেড থ্রু দ্য পার্টিং গ্রাস। কোয়েস্টেড মানে হচ্ছে কি, খোঁজ করা, অর্থাৎ সাপটা কি খোঁজ করছিল, কোয়েস্টেড মিনস হচ্ছে সার্চ, খোঁজ করা। কিসের খোঁজ করছিল, থ্রু দ্য পার্টিং গ্রাস, থ্রু মানে মধ্য দিয়ে, পার্টিং গ্রাস মানে পার্টিং মানে হচ্ছে আলাদা বা বিচ্ছিন্ন। ঠিক আছে, আলাদা হয়ে যাওয়া, বিচ্ছিন্ন ঘাসের মধ্য দিয়ে। এখানে পার্টিং গ্রাসটা কিন্তু মনে রাখবে, এটা পার্সনিফিকেশনে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ঘাসগুলো যেন কি করছে, তারা রাস্তা ছেড়ে দিচ্ছে সাপকে, কি খোঁজার জন্য, তার শিকারকে খোঁজার জন্য। সাপ কিছু একটা খুঁজছে, অর্থাৎ দ্য স্নেক ইজ অ্যাকচুয়ালি হান্টিং ইটস ভিকটিম, হান্টিং ইটস প্রে, অর্থাৎ এই প্রে মানে হচ্ছে শিকার। ঠিক আছে, শিকারের খোঁজ করছে, তার জন্য সাপ ঘাসগুলো কি করছে, তার নিজেরা আলাদা হয়ে যাচ্ছে, নিজেরা ফাঁকা হয়ে যাচ্ছে, অর্থাৎ যাতে করে সহজে সে কি করতে পারে, তার শিকারকে খুঁজে পেতে পারে। এটা ইন্ডিকেট করছে যে প্রকৃতির মধ্যে সমস্ত কিছুর মধ্যে একটা হারমোনি বিরাজ করে, অর্থাৎ একটা সামঞ্জস্য বিরাজ করে, একটা প্রাণী অপর প্রাণীকে এভাবে হেল্প করে এবং তারা লিভ টুগেদার। Sun glazed his scarves of diamond scale and he lost breath to see him pass. সূর্য
কি করছে, গ্লেজ ইজ কার্ভস অফ ডায়মন্ড স্কেল। গ্লেজ মানে হচ্ছে জল জল করা, চকচক করা, সূর্য চকচক করছে, তার ডায়মন্ড কার্ভস অফ ডায়মন্ড স্কেল, অর্থাৎ সাপের যে কাঁচগুলো সেগুলোকে ডায়মন্ড স্কেলের সঙ্গে তুলনা করা হচ্ছে। ডায়মন্ড মানে হচ্ছে হিরে, ঠিক আছে, ডায়মন্ড মানে হচ্ছে হিরে, সেই হিরে মতো, অর্থাৎ চাঁচগুলো ছিল হিরের মতো বাঁকানো, কার মানে হচ্ছে বাঁকানো, সেই হিরের মতো, সেই যখন আলোটা পড়ছিল সূর্যের আলোটা যেমন চকচক করছিল, এটা কম্পেয়ার করা হয়েছে। অ্যান্ড উই লস্ট ব্রিথ টু সি হিম পাস, এবং সাপটি কি পাস পেরিয়ে যেতে দেখে আমরা লস্ট ব্রেথ, খুব ইম্পর্টেন্ট, লস্ট ব্রেথ মানে আমাদের শ্বাস রুদ্ধ হয়ে গেছিল। এটা ইন্ডিকেট করছে দ্য পোয়েট অ্যান্ড হার কম্পেনিয়ন অর অ্যান্ড হার লাভার গট ভেরি চার্ম, গট spellbound to see the great black snake. What track he followed, what small food fled living from his fierce intent. কোন পথে সে যাচ্ছিল? ট্র্যাক মিন্স হচ্ছে, আমরা বলেছি ট্র্যাক মিন্স হচ্ছে, এখানে ট্র্যাক মানে হচ্ছে ওয়ে, ট্র্যাক মানে হচ্ছে ট্রেল, ট্র্যাক মিন্স হচ্ছে ওয়ে, WAY, ওয়ে মানে পথ, ঠিক আছে। কোন পথে সে গিয়েছিল? হোয়াট স্মল ফুড ফ্লেড লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, কি ছোট্ট খাবার তার সেই পালিয়ে গিয়েছিল, এখানে ফ্লেড মানে হচ্ছে পালানো, ঠিক আছে। ফ্লেড মিন্স হচ্ছে ran away, fled মানে পালানো, ran away বা escaped, ঠিক আছে, escaped। কি ছোট খাবার মানে এখানে ফুড ইন্ডিকেট করছে তার শিকার, ঠিক আছে, এখানে ফুড কাকে ইন্ডিকেট করছে? প্রে, দ্য প্রে অফ দ্য স্নেক, সাপের হচ্ছে শিকারটাকে বলা হচ্ছে এখানে ফুড। কি ছোট্ট খাবার, কম খাবার, ছোট্ট প্রাণী, এখানে ফুড বলতে যে কোনো ছোট কোনো একটা প্রাণীর কথা বলা হচ্ছে, ঠিক আছে, ছোট কীট পতঙ্গ যেটা সাপ সাধারণত খায়। লিভিং ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, লিভিং মানে জীবন্ত অবস্থায় সে পালাচ্ছে, ফ্রম হিজ ফিয়ার্স ইন্টেন্ট, ফিয়ার্স মানে হচ্ছে আনকাইন্ড, ফিয়ার্স মানে হচ্ছে নিষ্ঠুর, ক্রুয়েল, ক্রুয়েল অর ফেরোসাস, ঠিক আছে, ফেরোসিয়াস অথবা আনকাইন্ড, অর্থাৎ ক্রুয়েল অর ফেরোসাস, তার নিষ্ঠুর ইন্টেন্ট থেকে, ইন্টেন্ট মানে হচ্ছে ইন্টেনশন, ইচ্ছা বা সংকল্প, ইন্টেন্ট মানে হচ্ছে উদ্দেশ্য বা ইচ্ছা বা সংকল্প, সেটাকে আমরা ইন্টেন্ট বলি, ইন্টেনশন বা উইশ, ঠিক আছে, বা ডিজায়ার। উই কার্সলি থট, আমরা কদাচিৎ ভেবেছিলাম, অর্থাৎ এখানে কিন্তু কার্সলি থট ইন্ডিকেট করছে, অর্থাৎ কবি এবং তার সঙ্গী যে বা তার যে লাভার সে যে সাপটাকে দেখছিল তার সম্পর্কে কিন্তু খুব কম ভাবছিল, চিন্তা ভাবনা কম করছিল। কেন? কারণ তারা এতটাই মুগ্ধ হয়ে গিয়েছিল, তাদের চিন্তা ভাবনা করার মতো পরিস্থিতি আসেনি, অর্থাৎ তারা চিন্তা তার সম্পর্কে ভাবতেই পারেনি, শুধুমাত্র তাকে দেখে তারা মোহিত হয়ে গিয়েছিল বা মুগ্ধ হয়ে গিয়েছিল। ওই কার্সলি থট, তার জন্য কার্সলি থট, আমরা কদাচিৎই ভেবেছিলাম। স্টিল অ্যাজ উই স্টুড আওয়ার আইজ ওয়েন্ট উইথ হিম অ্যাজ হি ওয়েন্ট, তখনও আমরা দাঁড়িয়েছিলাম, আমাদের চোখগুলো গিয়েছিল যেদিকে সাপটি গিয়েছিল, তাহলে চোখগুলি গিয়েছিল যেদিকে সাপটি গিয়েছিল, এটা ইন্ডিকেট করছে কি? দে ওয়ার স্পেল বাউন্ড, দে ওয়ার চার্মড, ঠিক আছে, দে ওয়ার আন্ডার দ্য স্পেল অফ দ্য স্নেক, অর্থাৎ তারা সাপটির মোহতে মোহগ্রস্ত হয়ে গিয়েছিল, তার জন্য তাদের চোখগুলো, সাপটা যেদিকে যাচ্ছিল সেদিকে তাদের চোখ দুটো যাচ্ছিল। কোল্ড ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড হি ওয়াজ গন, এখানে সাপটা কেমন ছিল? হাউ দ্য স্নেক লুক, হাউ দ্য ফিচার অফ দ্য স্নেক বা দ্য ক্যারেক্টারিস্টিক অফ দ্য স্নেকটা বোঝানো হচ্ছে। সাপটা কিরকম ছিল? কোল্ড, ঠান্ডা, ডার্ক অ্যান্ড স্প্লেন্ডিড, ডার্ক মিন্স হচ্ছে ব্ল্যাক, কালো রঙের ছিল, অ্যান্ড স্প্লেন্ডিড মানে হচ্ছে লুকিং গর্জিয়াস, অর্থাৎ খুব জমকালো দেখতে ছিল, ঠিক আছে। স্প্লেন্ডিড মানে হচ্ছে, স্প্লেন্ডিড ইন্ডিকেট করছে, খুব ইম্পর্টেন্ট, স্প্লেন্ডিড মিন্স হচ্ছে গর্জিয়াস, খুব জমকালো দেখতে ছিল, গর্জিয়াস, ঠিক আছে, বা ম্যাগনিফিসেন্ট হতে পারে, ঠিক আছে, নিয়ারেস্ট ওয়ার্ড ম্যাগনিফিসেন্ট হতে পারে, ম্যাগনিফিসেন্ট বা গর্জিয়াস। ইনটু দ্য গ্রাস দ্যাট হিড হিজ স্পে, অর্থাৎ সেই সাপটা সেই ঘাসের মধ্য দিয়ে গেল, যেই ঘাসটি কি করেছিল? দ্যাট হিট হিজ স্প্রে, অর্থাৎ যে ঘাসের মধ্যে তার শিকার, অর্থাৎ যে খাবারটাকে যে শিকারের খোঁজ করছিল সেই শিকারটা লুকিয়েছিল, ঠিক আছে। উই টুক এ ডিপার ব্রেথ অফ ডে, লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, অর্থাৎ আমরা, এরপরে কবি বলছেন আমরা তারপরে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলাম, অর্থাৎ যখন সাপটা অদৃশ্য হয়ে গেল, দে কেম আউট অফ দ্য স্পেল অর আউট অফ দ্য চার্ম অফ দ্য স্নেক, সাপের যে মোহ সেই মোহের বাইরে তারা বেরিয়ে এলো এবং জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। এতক্ষণ পর্যন্ত দে গট ভেরি চার্ম, দে গট ভেরি স্পেল বাউন্ড, দে ওয়ার আন্ডার দ্য স্পেল অফ দ্য স্নেক। লুকড অ্যাট ইচ আদার অ্যান্ড ওয়েন্ট অন, আমরা একে অপরের দিকে তাকালাম এবং চলে গেলাম এবং তারপরে চলতে শুরু করলাম। লাস্ট টু লাইনস আর ভেরি সিগনিফিকেন্ট, শেষ দুটো লাইন খুব ইম্পর্টেন্ট, কারণ কি? শেষ দুটো লাইনে ইন্ডিকেট করছে যে তারা কিন্তু কেউ একে অপরের সঙ্গে কোনো কথা বলছে না, দে ওয়ার, তখনই কিন্তু তাদের প্রভাবটা, দ্য ইম্প্যাক্ট অফ দ্য স্নেক অ্যান্ড দ্য সিচুয়েশন,
ওয়ে স্টিল ইন দেয়ার মাইন্ড, তখনও পর্যন্ত তাদের মনের মধ্যে ছিল, তার জন্য তারা তখনও কিন্তু কথা বলতে পারছে না, তারা আস্তে 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 ওখান থেকে চলে যাচ্ছে। যাই হোক, যদি কবিতাটা তোমরা বাড়ি আরো ভালোভাবে পড়বে, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই, বা বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং এটা নিয়ে কোশ্চেন টোশ্চেন পরবর্তীকালে কোশ্চেন টোশ্চেন করবো বা কোশ্চেন টোশ্চেন দেবো বিভিন্ন টাইপের, উত্তর করার চেষ্টা করবে। ধন্যবাদ।